বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক আয়োজনে। আজকে আমি কথা বলবো উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বিপণন পরিচিতি। এই চ্যাপ্টারটি হতে আমি আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমরা এই চ্যাপ্টারটি হতে অলরেডি 3টি ক্লাস নেওয়া হয়েছে। সেই 3টি ক্লাসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ক্লাসগুলো করে নিতে পারবে। আর যারা ক্লাসে অংশগ্রহণ করবে অবশ্যই কমেন্ট করবে সেকশন এবং রোল নাম্বার দিয়ে। তো আজকে আমরা আমাদের এই চ্যাপ্টারের চতুর্থ এবং শেষ ক্লাস। আমরা আজকে এই চ্যাপ্টারটি আজকের ক্লাসটির মাধ্যমেই এই চ্যাপ্টারটি সমাপ্ত হবে। আশা করব যে তোমরা এই 4টি ক্লাসের মাধ্যমেই এই চ্যাপ্টারটি হতে যাবতীয় সৃজনশীল বা যে কোনো প্রশ্ন এই চ্যাপ্টারের যেই ধরনের কোশ্চেনই আসুক না কেন তোমরা আশা করি আনসার করতে পারবে। তো আমরা মূল আলোচনায় চলে আসি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটা একটু দীর্ঘ, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমাদের আলোচনার বিষয়বস্তু আছে বিপণনের ক্রমবিকাশ বা যুগ বিভাগ, আর নিচে দেওয়া আছে মতবাদ বা দর্শন। আচ্ছা, ব্যাপারগুলো কীরকম যে বিপণনের যুগ বিভাগ আর মতবাদ বা দর্শন এটার সাথে আরেকটার সাথে খুবই মিল রয়েছে, একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে যুগে বিপণনের যেই থিমটা ছিল ওটাকেই ওই যুগের মতবাদ বলা হতো বা দর্শন বলা হতো। তা আমরা এই মতবাদ বা দর্শন বলতে আসলে কি বোঝায় সেটা আগে আমরা একটু এক কথা জেনে নেই। একদম সিম্পলি যদি বলি, কোনো বিষয় সম্পর্কে আমার বিশ্বাস, সেটা হচ্ছে বা কোনো বিষয় সম্পর্কিত কোনো প্রতিষ্ঠিত কোনো বিশ্বাসকে ওই বিষয়ের মতবাদ বা দর্শন বলা হয়। যেমন ইসলাম ধর্মের একটা দর্শন রয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তারপরে রোজার মাসে রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, তারপর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দিতে হবে। এটা হচ্ছে ইসলামের একটা দর্শন বা মতবাদ যে ইসলামটা এমন। আচ্ছা, হিন্দু ধর্মের কিছু দর্শন আছে, তাদের পূজা রয়েছে, পার্বণ রয়েছে, বিভিন্ন দেবদেবী রয়েছে। তো এরকম সকল কিছুরই কি আছে, একটা বিশ্বাস রয়েছে। ওই বিষয়টার ওই বিশ্বাসটাকেই বা ওই বিষয়টি শুনলে আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে ওই বিষয় সম্পর্কিত আমার মতবাদ বা দর্শন। আচ্ছা, তো বিপণনের ক্রমবিকাশ বা যুগ বিভাগ এই বিষয়টির সাথে এটা সম্পর্কটা কি? ক্রমবিকাশ বা যুগ বিভাগ হচ্ছে আজকের দিনে আমরা দাঁড়িয়ে বিপণনটাকে যেভাবে আমরা উপলব্ধি করছি বা বিপণন বলতে আমরা যা বা যা বুঝি আমরা এখন, এই আজকের দিনের বিশ্বাস আর 100 বছর আগে বিপণন বলতে বিপণনের যে বিশ্বাস তার মধ্যে একটা পার্থক্য রয়েছে। আজকে আমরা বিপণনটাকে যেভাবে দেখি, আজ থেকে 50 বছর আগে বিপণনটাকে সেভাবে দেখা হইতো না বা অন্য কোনোভাবে দেখা হইতো। আজকে আমরা যে অ্যাঙ্গেলে বা যে বিশ্বাস থেকে এটা আমরা উপলব্ধি করি, আজ থেকে 100 বছর 50 বছর আগে এটা এরকম ছিল না। হয়তো তখন বিপণন বলতে অন্য কিছু বোঝাতো। আজকে বিপণন বলতে যা বোঝায় হয়তো 100 বছর আগে বিপণন বলতে অন্য কিছু বোঝাতো। আজকে বিপণন বলতে আমরা যেটাকে মেইন ফোকাস করি, হয়তো 30 বছর 50 বছর আগে এইটার সম্পর্কে কারো কোনো ধারণাই ছিল না। তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো তোমরা মনে রাখবে যে এই যে আত্মনির্ভরশীলতার যুগ, বিনিময় যুগ, উৎপাদন যুগ, বিক্রয় যুগ, বিপণন যুগ, সামাজিক বিপণন যুগ, সম্পর্কভিত্তিক বিপণন যুগ, মোবাইল মার্কেটিং যুগ, অনেকগুলো যুগ রয়েছে। এই যুগ আর মতবাদ একই, প্রত্যেকটা যুগের বিশ্বাসকে ওই মতবাদ বলা হয়। তো মতবাদ যুগের চাইতে যুগ তো আমাদের এখানে আছে প্রায় 8টা, মতবাদ রয়েছে 5-6টার মতো। তো দেখা যায় যে ওই যুগের সাথে মিলিয়ে মতবাদগুলোরও ওই নামকরণ করা হয়েছে। তাহলে মতবাদ আর যুগ যদি প্রশ্নে আসে, যেটা যদি বলে যে এটা কোন যুগের অন্তর্গত, তা আমরা বলবো যেটা ওই যুগের অন্তর্গত, বা এটা কোন মতবাদের অন্তর্গত, আমরা বলবো যেটা ওই মতবাদের অন্তর্গত। তার মানে হচ্ছে যেই যুগে যেটা বিশ্বাস করা হতো সেটা ছিল ওই যুগের মতবাদ বা দর্শন। আচ্ছা, তো আমরা একটি করে আসি। এখানে প্রায় 8টি যুগের কথা বলা হয়েছে। আমি প্রত্যেকটি যুগ সম্পর্কেই ছোট করে একটু আলোচনা করব, একটু সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। কারো কোনো প্রবলেম হলে অবশ্যই
কমেন্ট করে জানাবেন। আমরা প্রথমে আসি যে বিপণনের ক্রমবিকাশ বা যুগ বিভাগ মতবাদ বা দর্শনে প্রথমে রয়েছে আত্মনির্ভরশীলতার যুগ। আচ্ছা, এই আত্মনির্ভরশীলতার যুগ এটা কখন ছিল আসলে, বা সেই যুগে বিপণন বলতে আসলে কি বোঝানো হতো, বা বিপণন বলতে তখনকার মানুষ কি বুঝতো? আচ্ছা, আত্মনির্ভরশীলতার যুগ ছিল একদম আদিকাল বা প্রাচীনকাল, যখন মানুষ নিজেই নিজের উপরে নির্ভরশীল ছিল। সে তার যাবতীয় যে প্রয়োজনীয় বস্তুগুলো সে নিজেই সেগুলো কালেক্ট করত এবং নিজেই সেগুলো ভোগ করত, মানে আত্মনির্ভরশীল ছিল, মানে নিজেই নিজের উপরে নির্ভরশীল ছিল। ওই সময় মানুষের আসলে অন্য কোনো চাহিদা ছিল না। তারা যেটা করত সেটা হচ্ছে যে ওই সময় মানুষ দেখা যেত যে সকালবেলা বের হতো, খাবার দাবার সংগ্রহ করত, সারাদিন খাবার দাবার সংগ্রহ করতো, তারপর এটাকে ভোগ করত। এই ছিল তাদের, অন্য কোনো কিছু নিয়ে তাদের একদম আদিকালের বা আদিমকালের কথা আমি বলতেছি। তখন মানুষ যে যার উপর নির্ভরশীল ছিল, মানে তাদের আসলে তেমন কোনো চাহিদা ছিল না, তেমন কোনো প্রবলেমও ছিল না। সেই যুগে আসলে বিপণন, আজকে আমরা বিপণন বলতে যা বুঝি, সেই যুগে আসলে এই ধরনের কোনো কিছুরই কোনো উৎপত্তি ছিল না। তাহলে আত্মনির্ভরশীলতার যুগে মানুষ কি করতো? আত্মনির্ভরশীল মানুষ নিজেই নিজের উপরে নির্ভরশীল ছিল। আত্মনির্ভরশীল, আমরা যদি শব্দটার দিকে তাকাই, তারপর হচ্ছে নির্ভরশীল। আত্ম মানে হচ্ছে নিজ, নির্ভরশীল হচ্ছে নিজের উপরে নির্ভর করা। তাহলে আত্মনির্ভরশীল ওই যুগের মানুষ কি করত? নিজেই নিজের উপরে নির্ভর করত, কোনো কিছুর জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন হতো না। তার যে প্রয়োজনীয় বিষয়গুলো জীবন ধারণের জন্য, তার বেসিক যে প্রয়োজনীয় জিনিস, বেসিক যে প্রয়োজনীয় বস্তুগুলো, সেগুলো সে নিজেই কালেক্ট করতো এবং ভোগ করত। আচ্ছা, এরপরে কি আসলো? এরপরে আসলো বিনিময় যুগ। তো আত্মনির্ভরশীলতার যুগে পরে বিনিময় যুগ। তো বিনিময় যুগে কি হলো? আত্মনির্ভরশীলতার যুগে মানুষ কি ছিল? নিজেই নিজের উপর নির্ভরশীল ছিল। কিন্তু কিছুদিন পরে এসে দেখা গেল যে কিছু মানুষ কিছু কাজে এক্সপার্ট হয়ে যাচ্ছে। যেমন মনে করে যে কেউ পশু শিকারে খুবই এক্সপার্ট, কেউ মাটির তৈরি তৈজসপত্র বানাতে খুবই এক্সপার্ট, কেউ আবার লোহা দিয়ে বিভিন্ন তৈজসপত্র বানাতে খুবই এক্সপার্ট, কেউ কৃষিকাজে খুবই এক্সপার্ট। মানে কিছু মানুষ কিছু কাজ খুব ভালোভাবে পারে, মানে সে অন্য কাজগুলো পারে, বাট এই কাজটা সে ভালো পারে। ওই তো সে সব কাজই পারে, বাট কৃষি কাজটা সে খুব ভালো পারে। আবার কেউ আছে কামার, সে লোহার জিনিসপত্র তৈরিতে সে ওইখানে পারদর্শী। তো দেখা গেল যে এক এক মানুষ এক এক দিক দিয়ে কি হয়ে গেল? এক্সপার্ট হয়ে গেল। তখন তারা চিন্তা করলো যে আমি যেই দিকে যেই কাজটাতে এক্সপার্ট বা যেইটা আমি ভালো বুঝি, আমি ওই কাজটাই বেশি করে করি। তো দেখা গেল যে কামার সে কি করলো? শুধু ওই লোহার জিনিসপত্র তৈরি করা শুরু করলো। আচ্ছা, তাহলে তার খাবারের যোগানটা কিভাবে হবে? এখন যে কৃষিকাজ করছে তার কিন্তু আবার কামারের যে তৈজসপত্র সেগুলোর প্রয়োজন হচ্ছে। তখন সে কি করছে? সে তার ফসলাদি কামারকে দিচ্ছে, কামার আবার কি করছে? তার তৈরি যে তৈজসপত্র রয়েছে, লোহার যে সরঞ্জাম রয়েছে, সেগুলো আবার কৃষককে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করলো? একজন আরেকজনের সাথে কি করলো? আদান প্রদান বা বিনিময় করলো। মানে যে যেটা ভালো পারতেছে সে সেটাই করতেছে, সে ওই বস্তুটা অন্য সবার সাথে বিনিময় করে তার যে প্রয়োজনীয় বস্তুগুলো রয়েছে সেগুলো নেওয়া শুরু করছে। তাহলে আত্মনির্ভরশীলতার যুগ আর বিনিময় যুগের মধ্যে তফাৎটা কি? আত্মনির্ভরশীলতার যুগে হচ্ছে যার যা প্রয়োজন সে তার নিজেই তার সব কিছু কালেক্ট করতো। বিনিময় যুগে হচ্ছে সে যে কাজটা ভালো পারতেছে সেটা করতেছে, সেই উৎপাদিত বস্তুটা সবার সাথে বিনিময় করে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে কেউ কোনো না কোনো কাজে দেখা যায় কোনো না কোনো কাজে একজন মানুষ এক্সপার্ট, সে ওই কাজটা ভালোভাবে করতেছে, তার এই উৎপাদিত বস্তু বাকি সবার সাথে বিনিময় করতেছে। আচ্ছা, এরপরে যেটা আসলো উৎপাদন যুগ। আচ্ছা, উৎপাদন যুগে এসে মানুষ প্রচুর পরিমাণে পণ্য উৎপাদন করা শুরু করলো, প্রচুর পরিমাণে পণ্য উৎপাদন করা শুরু করলো। এবং এই যুগে এসে বিপণন বলতে বিপণন ধারণাটা আসলে এই যুগ থেকেই, বিনিময় যুগ থেকেই মোটামুটি শুরু হয়। বিনিময় যুগে বিপণন বলতে বোঝাতো আদান প্রদান। একটু আগে যেটা আমরা দেখলাম, বিনিময় যুগে বিপণন বলতে কি বোঝাতো? তখন তাদের মানে বিপণন বলতে তারা তখন, মার্কেটিং বলতে তারা তখন বুঝতো কি, আমি একটা পণ্য তৈরি করব, এই পণ্যটা সবার সাথে বিনিময় করে আমার চাহিদাটা আমি ফুলফিল করব। আচ্ছা, এরপরে যখন উৎপাদন যুগ আসলো, উৎপাদন যুগে এসে মানুষের সমস্ত ফোকাস চলে গেল পণ্য উৎপাদনের দিকে। হ্যাঁ, ওই কোম্পানি বা ওই ব্যক্তি সফল যে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করতে পারতেছে। তার মানে হচ্ছে যে সে তার যে উৎপাদিত পণ্য, সেই পণ্যটা সে অধিক পরিমাণে উৎপাদন করতে
করছে, যে তারা ওই যুগে বিপণনের, ওই যুগে বিপণন বলতে বিশ্বাস করা হতো যে উৎপাদন করতে পারবে পর্যাপ্ত পরিমাণে সে হচ্ছে সফল। তার মানে হচ্ছে ওই যুগে যেটা হতো যে কোনো একটা বস্তু নির্দিষ্ট কিছু মানুষ বা একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠানে উৎপাদন করতো, মানুষ কম্পেয়ার করার কোনো সুযোগ পেত না, যে উৎপাদন করছে তার কাছ থেকেই নিতে হতো, ভালো করলেও নিতে হতো, খারাপ করলেও নিতে হতো। এখন যেহেতু এখন দেখা যায় যে বর্তমান যুগে এসে দেখা যায় যে একটা প্রোডাক্ট বিভিন্ন কোম্পানি উৎপাদন করতেছে, তো আমরা যেমন কলম, বিভিন্ন কোম্পানি কলম উৎপাদন করতেছে, যেটা আমাদের চয়েসফুল হয় আমরা অন্য কোম্পানির মধ্যে এই প্রোডাক্টগুলো কম্পেয়ার করে যেটা আমার কাছে ভালো লাগে আমি সেটা ক্রয় করতে পারছি। কিন্তু তখন যেটা হতো যে উৎপাদন করতো গুটি কয়েক মানুষ, যে উৎপাদন করতো তার পণ্যটা উৎপাদনের সাথে সাথেই বিক্রয় বা বিক্রি হয়ে যেত। এই জন্য তখনকার বিপণনের ফোকাস, মূল বিষয়বস্তু ছিল পণ্য উৎপাদন করা। সেই সাকসেস হবে যে পর্যাপ্ত পরিমাণে পণ্য উৎপাদন করতে পারবে। তখন বিপণন বলতে বা বিপণনের বিশ্বাস বা মতবাদটা ছিল যে মানুষ ওই পণ্যটাই ক্রয় করবে যেটা বাজারে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। তাহলে পর্যাপ্ত পরিমাণ কোনটা থাকবে? যেটা পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হবে। মানে ওই যুগের উৎপাদন যুগটা, এটা নামকরণটা উৎপাদন কেন হলো, এটা নামকরণটা উৎপাদনটা কেন হলো? উৎপাদনটা হলো এই জন্য যে তখন সমস্ত কিছু কেন্দ্রবিন্দু ছিল উৎপাদন, মানে তখন সবচেয়ে গুরুত্ব দেওয়া হতো উৎপাদনকে, এবং ফোকাস, ওই যুগের মূল ফোকাসটাই ছিল উৎপাদনের উপরে, যে উৎপাদন করবে সেই সফল হবে। আচ্ছা, এরপরে আসলো বিক্রয় যুগ। বিক্রয় যুগে এসে দেখা গেল যে অনেকেই পণ্য উৎপাদন করা শুরু করলো, মানে একই পরিমাণ পণ্য, একই টাইপের পণ্য অনেকগুলো প্রতিষ্ঠান বা অনেকগুলো ব্যক্তি উৎপাদন করা শুরু করলো। তো তখন দেখা গেল যে তার যে পণ্যটা, মানে একটা পণ্য অনেকজন উৎপাদন করছে, এখন কোন পণ্যটা ক্রেতা ক্রয় করবে? তো তখন তারা বিজ্ঞাপনের প্রয়োজন অনুভব করলো, যে আমার পণ্যটা যে অন্যদের চাইতে ভালো, আমি যে অন্যদের কাছ থেকে পণ্য না কিনে আমার কাছ থেকে পণ্য কেনার জন্য ক্রেতাকে আমার কি করতে হবে? উৎসাহিত করতে হবে। তো ক্রেতাকে উৎসাহিত করার জন্য আমাকে কি করতে হবে? বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হবে, মানে আমাকে প্রচারণার ব্যবস্থা করতে হবে। বিক্রয় যুগে এসে তাদের মূল যে ফোকাস সেটা চলে গেল কোথায়? বিজ্ঞাপনের দিকে। পণ্য উৎপাদন তো করতে হবে, পাশাপাশি কি করতে হবে? বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হবে। বিজ্ঞাপনের ব্যবস্থা যদি আমি করতে পারি তাহলে আমার পণ্যটা সম্পর্কে ক্রেতা বা ভোক্তা জানতে পারবে এবং তারা আমার পণ্যটা ক্রয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে। তাহলে বিক্রয় যুগে এসে বিপণনের ফোকাসটা কোথায় চলে গেল? বিপণনের ফোকাসটা চলে গেল বিজ্ঞাপনের উপরে। দেখো কিভাবে পরিবর্তন হচ্ছে। উৎপাদন যুগে ফোকাস ছিল কিসের উপরে? উৎপাদনের উপরে। বিক্রয় যুগে এসে মূল বিষয়বস্তু, বিপণনের মূল বিষয়বস্তু কি দাঁড়ালো? যে পণ্যের বিজ্ঞাপন দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি যে বিপণন যুগ। আচ্ছা, তো বিপণন যুগে এসে যে কোম্পানিগুলো বিশ্বাস করা শুরু করলো যে আমাকে শুধু বিজ্ঞাপন দিলে হবে না, আমাকে ক্রেতার সন্তুষ্টি অর্জন করতে হবে। ক্রেতা বা ভোক্তা যদি আমার পণ্যটি পেয়ে বা আমার পণ্যটি ব্যবহার করে যদি সন্তুষ্ট হয় তাহলে আমি নিজেকে সাকসেস বা সফল দাবি করতে পারি। আমার পর্যাপ্ত পরিমাণ আমি উৎপাদন করলাম, প্রচুর বিজ্ঞাপন দিলাম, ক্রেতা পণ্যটি ক্রয় করার পরে সন্তুষ্ট না, তাহলে আমার সকল কাজ ব্যর্থ, কোনো কাজই আমার ফুলফিল করতে পারি না। মানে কোনো কাজ যাই করেছি রেজাল্ট আসবে জিরো। আমার মূল ফোকাসটা থাকবে কার উপরে? ক্রেতার সন্তুষ্টির উপরে। বিপণন যুগের মূল ফোকাস বা মূল বক্তব্যটা কি? যে ক্রেতার সন্তুষ্টি। আমাকে কি করতে হবে? ক্রেতাকে সন্তুষ্ট করতে হবে। আমি পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করলাম, বিজ্ঞাপনের ব্যবস্থা করলাম, সবকিছু আমার সফল হবে যদি আমার ক্রেতা সন্তুষ্ট হয়। কারণ ক্রেতা যখন সন্তুষ্ট হবে তখন সে পুনঃপুন বা বারংবার ওই পণ্যটি ক্রয় করবে। একবার পণ্যটি ক্রয় করছে, ভালো লেগেছে, পণ্যটি শেষ হয়ে যাওয়ার পর আবার সে ওই একই পণ্য ক্রয় করবে। এই কাজটা সে কখন করবে? যখন সে পণ্যটি পেয়ে সন্তুষ্ট হবে। তো এখানে এসে কোম্পানিগুলো উপলব্ধি করলো যে আমাদেরকে মূল ফোকাসে রাখতে হবে ক্রেতা সন্তুষ্টিটা। ক্রেতা যদি সন্তুষ্ট হয় তাহলে আমি সাকসেস, ক্রেতা যদি সন্তুষ্ট না হয় তাহলে আমি
ব্যর্থ। তাহলে বিপণন যুগে এসে মার্কেটিংয়ের ফোকাসটা চলে গেছে কোথায়? ক্রেতা সন্তুষ্টির উপরে। আচ্ছা, এরপরে যেটা আসলো, এরপরে আসলো সামাজিক বিপণন যুগ। সামাজিক বিপণন যুগ বলতে কি বোঝায়? সামাজিক বিপণন যুগ বলতে বোঝায় কোম্পানিগুলো উপলব্ধি করলো যে আমাকে শুধু ক্রেতার সন্তুষ্টির কথা বিবেচনা করলেই হবে না, আমাকে সমাজের যে আরো পক্ষ রয়েছে, সমাজের আমার শুধু ক্রেতা, কোম্পানিগুলো যে আমার শুধু ক্রেতার কথা চিন্তা করলে হবে না, সমাজের যে আরো কিছু পক্ষ রয়েছে তাদের প্রতিও আমার কিছু দায়িত্ব রয়েছে, রাষ্ট্রের প্রতিও আমার কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আমাকে মেনে চলতে হবে। এটাকে বলা হচ্ছে সামাজিক বিপণন যুগ। সামাজিক বিপণন যুগের যদি উদাহরণ দিতে যাই তাহলে আমরা দেখবা যে তোমরা রাস্তার মধ্যে যে আইল্যান্ড থাকে, আইল্যান্ডের মধ্যে দেখবা যে গাছ লাগানো হয় এবং ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইনবোর্ডে লেখা থাকে সৌন্দর্য বর্ধনে অমুক ব্যাংক। তার মানে হচ্ছে এই রাস্তার যে সৌন্দর্য বর্ধনের কাজটা, এই কাজটা যত অর্থের প্রয়োজন হয়েছে সেটা ওই ব্যাংক সরবরাহ করেছে। তারপরে দেখা যায় ডাচ বাংলা ব্যাংক, তারা দেখা যায় যে শিক্ষাবৃত্তি দিচ্ছে, যারা একটু গরিব মেধাবী তাদেরকে, তারা জন্য পড়াশোনা বন্ধ না হয়ে যায় তাদেরকে স্কলারশিপ দিচ্ছে। এটা হচ্ছে কি? সামাজিক বিপণন যুগ, সামাজিক বিপণন। তো এই সামাজিক বিপণন, এই ধারণাটা যখন ডেভেলপ করলো তখন ওইটার নামকরণ করা হলো কি? সামাজিক বিপণন যুগ। সামাজিক বিপণন যুগের আরেকটা মূল ফোকাস হচ্ছে যে আমি পণ্য বিপণন করতে গিয়ে এমন কোনো কিছু করব না যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। মানে আমি পণ্যটা উৎপাদন করছি, পণ্যটা ভালো, পণ্যটা ক্রেতা বা ভোক্তার চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পেরেছে এবং তারা সন্তুষ্ট, কিন্তু পণ্যটা উৎপাদন করতে গিয়ে আমি এমন কিছু কেমিক্যাল পরিবেশে ছড়িয়ে দিলাম যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। যেমন মনে করো যে ট্যানারি শিল্প, ট্যানারি শিল্প থেকে আমরা কি পাই? চামড়াজাত দ্রব্যগুলো আমরা পাই, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, জুতো হতে শুরু করে বেল্ট, তারপরে হচ্ছে ঘড়ির বেল্ট, কোমরের বেল্ট, জুতো, ব্যাগ, সবগুলো কি চামড়া থেকে উৎপাদন হচ্ছে। মানে চামড়াজাত শিল্প থেকে যে পণ্যটা আসছে সেটা আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিচ্ছে। কিন্তু এই ট্যানারিগুলো কি করছে? আমাদের নদী দূষণ করছে। এটা সামাজিক বিপণন নয়। সামাজিক বিপণন তখনই হবে যখন ট্যানারিগুলো তাদের বর্জ্যগুলো রিসাইকেলিংয়ের ব্যবস্থা করবে এবং প্রক্রিয়াটা এমনভাবে সম্পন্ন করবে যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়। তাহলে আমাকে সামাজিক বিপণন যুগে আমাকে কি করতে হবে? দুইটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। সে দুইটা বিষয় কি? আমি পণ্য উৎপাদন করতে গিয়ে এমন কোনো কাজ করব না যেটা পরিবেশের জন্য ক্ষতিকর, এবং এর সাথে সাথে আমাকে শুধু ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টির প্রতি গুরুত্ব দিলেই হবে না, আমাকে সাথে সাথে সমাজের যে বিভিন্ন পক্ষ রয়েছে তাদের প্রতি আমাদের কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। এটাকে বলা হচ্ছে সামাজিক বিপণন যুগ। আচ্ছা, এরপরে আসে আমরা সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। সম্পর্ক ভিত্তিক বিপণন যুগে মূল বক্তব্যটা হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণন আমরা সেকেন্ড ক্লাসে, এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসে আমরা সম্পর্ক ভিত্তিক বিপণন নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর আমি সংক্ষেপে আবার বলছি। সম্পর্ক ভিত্তিক বিপণন হচ্ছে বিপণনের সাথে জড়িত বা মার্কেটিংয়ের সাথে জড়িত যত পক্ষ রয়েছে সকল পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে বিপণন কার্য সম্পাদন করাকে সম্পর্ক ভিত্তিক বিপণন বলে। তার মানে হচ্ছে আমি একটা পণ্য উৎপাদন থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত অনেকগুলো মিডিয়া বা উইংস কাজ করে। সেই প্রত্যেকটা মিডিয়াকে, প্রত্যেকটা পক্ষকে আমাকে সন্তুষ্ট রাখতে হবে, তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে আমি কি করব? আমার পুরো মার্কেটিং প্রসেসটা সম্পন্ন করব। বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, কাঁচামাল সরবরাহকারী, যত ধরনের পক্ষ রয়েছে সবার সাথে আমার একটা গুড রিলেশন থাকবে, সুসম্পর্ক থাকবে। এই সুসম্পর্ক বজায় রেখে আমি পুরো মার্কেটিং প্রসেসটা কমপ্লিট করব। এটাকে বলা হয় সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। তারপরে আমরা আসি সর্বশেষ মোবাইল মার্কেটিং যুগ। আচ্ছা, মোবাইল মার্কেটিং যুগ যেটার সাথে আমরা নিজেরাই এখন জড়িত, নিজেরাই এবং সম্পর্কিত। মোবাইল মার্কেটিং যুগ বলতে কি বোঝায়? সেটা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পণ্যের বিক্রয়ের প্রচেষ্টা করা। আমরা দেখব আমাদের ফেসবুকে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো গ্রুপ আছে, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন পেজের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো ক্রমাগত বিক্রয়ের চেষ্টা করছে। বিভিন্ন পেজ রয়েছে যেগুলো থেকে আমরা কি করতে পারি? পণ্য ক্রয় করতে পারি। এবং বিভিন্ন অ্যাপস রয়েছে, alibaba.com, তারপরে বাংলাদেশে রয়েছে দারাজ রয়েছে, ইভ্যালি রয়েছে। এরা সবাই আসলে মোবাইল মার্কেটিং যুগেরই
মোবাইল মার্কেটিং যুগেরই উদাহরণ। এরা মোবাইল মার্কেটিংয়ের মাধ্যমে তাদের পণ্যটা বিপণন করে আসছে। তার মানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বা অনলাইনে পণ্য বিক্রয়ের যে প্রসেসটা সেটাকে বলা হয় মোবাইল মার্কেটিং যুগ। এই ছিল আমাদের বিপণনের যুগ বিভাগ, মতবাদ বা দর্শন। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। কেউ যদি কোথাও কোনো একটি পয়েন্টও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি পরবর্তী ক্লাসে বুঝিয়ে বলার চেষ্টা করব। আমি একটু দেখে নিব কারা ক্লাসে অংশগ্রহণ করেছ। অনেকেই অনুপস্থিত, কাউকে তেমন উপস্থিতি তেমন একটা পাওয়া যাচ্ছে না। এটা একটা দুঃখজনক ব্যাপার। আমরা ক্লাস নিয়ে যাচ্ছি বাট তোমাদের তেমন একটা সাড়া নেই, মানে যাদের নিয়ে আয়োজন তারাই অনুপস্থিত থাকে ম্যাক্সিমাম টাইম। এটা আসলে ঠিক না। তোমরা ক্লাসগুলোতে অংশগ্রহণ করলে আমরাও উৎসাহ পেতাম। আশা করব তোমরা ভবিষ্যতে ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। তো আমরা আজকে ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা বিষয় নিয়ে আমি পুরো ক্লাসটা একটু রিভিউ করছি বা সামারি টানছি। প্রত্যেকটা বিষয় একদম এক কথায় খুব সংক্ষেপে আমি একটু আলোচনা করব। সবাই জাস্ট এই লাস্টের এই বিষয়টাও যদি বুঝতে পারো তাহলে পুরো ক্লাসটা বুঝতে পারবে। জাস্ট সামারিটা দিচ্ছি, প্রতিটা বিষয় একদম সংক্ষেপে কিভাবে আমি মনে রাখতে পারি। যেমন ফার্স্ট আসি আমরা আত্মনির্ভরশীলতার যুগ। আত্মনির্ভরশীলতার যুগ বলতে কি বোঝায়? আত্মনির্ভরশীল যুগ বলতে বোঝায় এখানে কোনো উৎপাদক ছিল না, কোনো কিছু ছিল না, সবাই সবার উপরে ডিপেন্ডেন্ট। মানে আমি আমার উপরে নির্ভরশীল, আমার কোনো কিছুর জন্য অন্যের কাছে যেতে হয় না। আমার যে প্রয়োজনীয় যে এলিমেন্টসগুলো দরকার সেগুলো আমি নেচার থেকে সংগ্রহ করতেছি এবং ভোগ করতেছি, অন্য কোনো কিছু নেই। তখন মানুষের ডিমান্ড বা চাহিদা খুবই সীমিত ছিল। তাদের চাহিদাই ছিল তখন সারাদিন খাবার দ্রব্য সংগ্রহ করবে এবং সেগুলো ভোগ করবে। সেটাই ছিল আত্মনির্ভরশীলতার যুগ। এরপরে যেটা হলো, এরপর আসছে বিনিময় যুগ। বিনিময় যুগে কী করলো? আমি একটা পণ্য উৎপাদন করছি, আমার পাশে যে আছে সে আরেকটি পণ্য উৎপাদন করছে। তা আমি কি করলাম? আমার উৎপাদনের উদ্বৃত্ত যে অংশ, বাড়তি যে অংশ, সেটা তাকে দিলাম, সে তার উৎপাদনের বাড়তি যে অংশ সে আমাকে দিল। এর ফলে কি হলো? আমি একটি পণ্য উৎপাদন করলাম, সে একটি পণ্য উৎপাদন করলো, কিন্তু আমরা দুজনেই দুটি করে পণ্য ভোগ করতে পারলাম। তার পণ্যটা আমি ভোগ করতে পারলাম, সেও আমার পণ্যটা ভোগ করতে পারলো। তাহলে এটা হচ্ছে কি যুগ? বিনিময় যুগ, যেখানে কি করা হতো? পণ্য বা উৎপাদিত দ্রব্য আদান প্রদান করা হতো। তারপরে কি আসলো? উৎপাদন যুগ। উৎপাদন যুগে এসে মানুষ ব্যাপক পরিমাণে উৎপাদন করা শুরু করলো এবং মার্কেটিংয়ের টোটাল ফোকাসটা চলে গেছে উৎপাদনের উপরে। যে যত বেশি উৎপাদন করতে পারবে সে তত বেশি সাকসেস বা সফল হিসাবে ধরে নেওয়া হতো। তারপরে আসলো বিক্রয় যুগ। এই যুগে এসে মার্কেটিং বলতে বা মার্কেটিংয়ের মূল ফোকাসটা চলে গেল বিজ্ঞাপনের উপরে, যে আমাকে শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, এর সাথে সাথে আমার পণ্যটি ক্রেতা কেন ক্রয় করবে, আমার পণ্যটি কোন দিক থেকে আলাদা সেটা জানানোর জন্য আমাকে বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হবে। আমার পণ্যটির গুণাগুণ বা বৈশিষ্ট্য আমাকে ক্রেতা বা ভোক্তার নিকট তুলে ধরতে হবে। তাহলে বিক্রয় যুগে মার্কেটিং বা মার্কেটিংয়ের ফোকাস বা মূল বিষয়বস্তু কিসে এসে দাঁড়ালো? বিজ্ঞাপনের উপরে। তারপরে আমরা আসি বিপণন যুগ। বিপণন যুগে এসে মার্কেটিং বিশারদ যারা বা কোম্পানিগুলো চিন্তা করলো যে আমাকে পণ্য উৎপাদনও করতে হবে, বিজ্ঞাপনও দিতে হবে, পাশাপাশি আমাকে যে বিষয়টার উপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ক্রেতা বা ভোক্তা পণ্যটি পেয়ে কতটা সন্তুষ্টি, মানে ক্রেতা সন্তুষ্টি। বিপণন যুগের মূল ফোকাসটা কি? ক্রেতা সন্তুষ্টি। বিক্রয় যুগের মূল ফোকাসটা কি? বিজ্ঞাপন। উৎপাদন যুগের মূল ফোকাসটা কি? উৎপাদন। আচ্ছা, এই একটি করে শব্দ যদি মনে রাখি তাহলে আমরা এগুলো ব্যাখ্যা করতে পারবো। আমি আবার বলছি, উৎপাদন যুগের মূল বিষয়বস্তুটা কি? উৎপাদন। বিক্রয় যুগের মূল বিষয়বস্তুটা কি? বিজ্ঞাপন। বিপণন যুগের মূল বিষয়বস্তু কি? ক্রেতা সন্তুষ্টি। বিপণন যুগে এসে কোম্পানিগুলো বিশ্বাস করলো যে আমি যত ভালোই পণ্য উৎপাদন করি না কেন, ক্রেতা যদি অসন্তুষ্ট হয় তাহলে আমার টোটাল মার্কেটিং প্রসেসটাই ব্যর্থ। আর আমি যাই করি না কেন ক্রেতা আমার পণ্যটি পেয়ে সন্তুষ্ট, তার মানে হচ্ছে আমি সফল বা সাকসেস। এরপরে আসলো সামাজিক বিপণন যুগ। সামাজিক বিপণন যুগে এসে কোম্পানিগুলো বিশ্বাস করলো বা কোম্পানিগুলো
বুঝতে চেষ্টা করলো যে আমরা শুধু ক্রেতা সন্তুষ্টির উপরে গুরুত্ব দিলে হবে না, আমাকে এর পাশাপাশি সমাজে যে আরও কিছু পক্ষ রয়েছে তাদের প্রতি আমার কিছু দায়িত্ব রয়েছে, রাষ্ট্রের প্রতি আমার কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আমাকে নিজ উদ্যোগে পালন করতে হবে। এবং পণ্য বিপণন করতে গিয়ে একদম উৎপাদন হতে শুরু করে ক্রেতার নিকট পৌঁছানো পর্যন্ত টোটাল কাজটা করতে গিয়ে আমি এমন কোনো কাজ করব না যেটা সমাজের জন্য, পরিবেশের জন্য ক্ষতিকর। এটাকে বলা হয় সামাজিক বিপণন যুগ। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। সম্পর্ক ভিত্তিক বিপণন যুগে মূল ফোকাসটা কি? মূল ফোকাসটা হচ্ছে সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। একদম কাঁচামাল সরবরাহকারী হতে শুরু করে বিজ্ঞাপনদাতা সংস্থা সবার সাথে, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, যারা বিপণনে রয়েছে তারা, যারা পণ্য বিক্রয়ের কাজে রয়েছে তারা, যারা প্যাকেজিংয়ে রয়েছে তারা, এভরিথিং, সবাই যে এই পণ্যটি উৎপাদনের সাথে প্রতিটা পক্ষ বা প্রতিটা ব্যক্তি যারা যারা জড়িত রয়েছে সবার সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে টোটাল মার্কেটিং প্রক্রিয়াটা সম্পন্ন করা, এটাকে বলা হয় সম্পর্ক ভিত্তিক বিপণন। আচ্ছা, এরপর লাস্টে হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। মোবাইল মার্কেটিং বলতে অনেকটা অনলাইন মার্কেটিংকে বোঝানো হয়। এই মোবাইলের মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন ব্যবহার করে পণ্য বিক্রয়ের যে প্রচেষ্টা, সেটাকে বলা হয় মোবাইল মার্কেটিং। সেটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের দেশে যদি বলি আমরা, দারাজ আছে, ইভেলি রয়েছে, ইন্টারন্যাশনাল যদি বলি আমরা তাহলে আলিবাবা রয়েছে। তাদের কাছ থেকে আমরা কি করতে পারি? সরাসরি শপে না গিয়েও বাসায় বসেও আমি তাদের প্রোডাক্ট ক্রয় করতে পারছি। এটাকে বলা হয় মোবাইল মার্কেটিং যুগ। আশা করি পুরো ক্লাসটি সবাই বুঝতে পেরেছ। আবারও বলছি, কারো যদি কোথাও কোনো একটা শব্দ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। আর যারা অংশগ্রহণ করবে বা করেছ তারা অবশ্যই তাদের রোল এবং সেকশন কমেন্ট করবে, তাহলে আমরা বুঝতে পারবো কী পরিমাণ শিক্ষার্থী ক্লাসগুলোতে অংশগ্রহণ করছে। আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত। আগামী ক্লাসে আমরা কথা বলবো বিপণন পরিবেশ নিয়ে। বিপণন পরিবেশ দুটি ভাগে বিভক্ত, বেস্টিক এবং সামষ্টিক। আমরা আগামী ক্লাসে বিপণনের বেস্টিক পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবার মঙ্গল কামনা করছি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবার মঙ্গল কামনায় আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।